ওই ফরাসিদের কোনো তুলনা হয় না। এটা কার লেখা পরেও বললে হয়, এখনও বললে হয়। আর এটা তোমাদের বিষয় নয় যদিও, কিন্তু অসম্ভব ফ্যাসিনেটিং। জর্জ বাতাইয়ের লেখা একটা বই, অনেকেই হয়তো তার সন্ধানও জানে না। সেটা একটু পড়ছি, মানে বেশি ব্যাখ্যা ফ্যাখ্যা করবো না। মানে জেন্টলম্যান আর্টিস্ট, মানে একজন ইমপ্রেশনিস্ট শিল্পী। ওর ছবি সম্পর্কে আমার নিজের খুব একটা ধারণা নেই। আমি তো পিকাসোকে পয়েন্ট অফ ডিপার্চার ধরেছি। মানে হ্যাজ আ প্লেস all his own in the history of art. Not only was he a very great painter, but he cut himself off from the painters who preceded him, opening up the age we live in today, the age we call modern times. Completely out of step with his own, he shocked and scandalized his contemporaries, to whom his painting came like a bolt out of the blue. এটা বজ্রের মতো নিক্ষিপ্ত হলো আর কি, মানে ভুঁই ফোড় বলে না, সেরকম হচ্ছে, ছপ্পড় ফুঁড়ে নেমে এলো। দ্য ওয়ার্ড রেভলিউশন might describe this eruption and the completely new outlook behind it, were it not for misleading political implications almost inseparable from such a word. ওই এটা কমলবাবুও বুর্জুয়া শব্দটা সম্পর্কে বলেছেন, যেটা বাতাই অলরেডি রেভলিউশন শব্দটা কিভাবে পলিটিসাইজড হয়ে গেছে, তার শব্দের যে তাৎপর্য বিঘ্নিত হয়েছে। এই প্যারাগ্রাফটা কিন্তু খুব ইন্টারেস্টিং। শুরুটা হচ্ছে মানে হ্যাজ আ প্লেস অল হিজ ওন ইন দ্য হিস্ট্রি অব আর্ট। আসলে খুব সিঙ্গুলারিকরণ করার আছে, যে তুমি তো অন্যতম গ্রেট শিল্পী হতে পারো, কিন্তু একেবারে অ্যাবসলিউটলি একটা ডিফারেন্ট শিল্পী হিসেবে দেখা, মানে নিজেকে লঞ্চ করতে পারা, এটা খুব মানে কন্টেম্পোরারি একটা টেম্পারামেন্ট থাকে বা একটা মিলিউ থাকে, সেখানে সবাই প্রায় কাছাকাছি কাজ করে। কিন্তু এখানে ওকে আইসোলেট করছে আমাদের বাতাই না পড়লে আমি মানে নিয়ে চিন্তাও করতাম না, ইভেন আমি মানে নিয়ে পরেও করিনি। যাই হোক, আমি ওই যুগটা সম্পর্কে একটু লেস ইন্টারেস্টেড। ওটা আমার একটা সীমাবদ্ধতা বা কন্টেম্পোরানিটি বলতে পারো। নট অনলি ওয়াজ হি আ ভেরি গ্রেট পেন্টার, অনেকেই তো মহৎ পেন্টার হয়, বাট হি কাট হিমসেলফ অফ ফ্রম দ্য পেইন্টার্স হু প্রিসিডেড হিম, মানে বিযুক্তিকরণ করা। মানে আমি যেমন পিকাসোকে থেকে বিচ্ছিন্ন হতে পারিনি, ওর হচ্ছে তার আগে যারা এসছে তাদের থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারার যে অসাধারণ ক্ষমতা। ওপেনিং আপ দ্য এজ উই লিভ ইন টুডে, ওইটা আমাদের খুব ভালোভাবে দেখিয়েছে অন্য কনটেক্সটে, যে পোস্ট মডার্ন এরা কাকে বলে সেটা বারবার লেখায়। লিওতারটা খুব ভালো করে পড়বে। লিওতার এত ফ্যাসিনেটিং এবং এত হাইডেগেরিয়ান, হ্যাঁ, এবং হাইডেগারের বিরুদ্ধেও সে কাজ করে, ফলে এটা খুব অসাধারণ। মানে এটা ফার্স্ট a money canvas by its very nature conflicted with everything that a painting was at that time commonly expected to be. মানে পেন্টিং একটা কমপ্লিটলি ডিফারেন্ট ইভেন্ট। যেমন পিকাসোর পেন্টিং সমস্ত পেন্টিংয়ের ইতিহাসের থেকে একদম ডিফারেন্ট, এবং এই ডিফারেন্সটা এখন হয়তো অনেকের কাছে গুলিয়ে গেছে, কিন্তু এটা বারবার ভালো করে দেখার ব্যাপার আছে যে পিকাসো যে কোনো নেক্সট ছবিতে যে ধরনের কদাকারীকরণ করতে পারে সৌন্দর্যের, সেটা একটা বিরাট ঘটনা। সেরকম মানের ব্যাপারটাও তাই, যে ফার্স্ট, আচ্ছা, দ্য ডিফারেন্স বিটুইন মানে অ্যান্ড, আমি মানের কথাটা আমি ছোটোবেলা আগে মানেট পড়তাম আর কি। দ্য ডিফারেন্স বিটুইন, বানানটা মানেট হবে আর কি, হ্যাঁ। দ্য ডিফারেন্স বিটুইন, এটা তুমি ধরো সাহিত্য সম্পর্কে ইন্টারেস্টেড, ছবি আঁকা সম্পর্কে ইন্টারেস্টেড নও, কিন্তু সেটা ম্যাটার করে না। দ্য ডিফারেন্স বিটুইন মানে অ্যান্ড দ্য আদার আর্টিস্টস of his day can be summed up in 2 points. First, a Manet canvas by its very nature conflicted with everything that a painting was at the time commonly expected to be. মানে এত পার্থক্য আর কি। দুরান্তি একটা লোক আর কি, ক্রিটিক, a critic of the period stated the case as follows. এটা খুব ভয়ঙ্কর একটা কথা বলেছে, সেটা মানে যে ধরনের দূরত্ব তৈরি করেছে বা পরিপ্রেক্ষিত। আর্ট
any exhibition, at any exhibition. He wrote in 1870, যে কোনো প্রদর্শনীতে, even from many rooms away, অনেক অনেক কক্ষ থেকে, কক্ষান্তরের ভিতরে কোথাও আছে আর কি, there is only one painting that stands out from all the rest. একমাত্র একটা ছবির জন্যই পুরো প্রদর্শনীটা, ওই প্রদর্শনীতে ওই ছবিটাই আছে কোথাও আর কি, অনেক দূরে। হ্যাঁ, at any exhibition, Duranty wrote in 1870, 1870, বুঝতে পারছো, আমার জন্মের 200 বছর আগে, even from many rooms away, there is only one painting that stands out from all the rest. It's a money every time. যতবার একটা অসংখ্য ছবির মধ্যে একটি ছবি কোনো কক্ষ থেকে কক্ষান্তরে দূরত্বে কোথাও রয়ে গেছে, সেটা যেটা নিজের কৃতিত্বে, নিজের একটা আলাদা পহচানে খাড়া হয়, সেটা প্রতিবার একটাই হবে, সেটা যে মানেরই পেন্টিংটা হবে, অন্য কারুর নয়। হ্যাঁ, এটা খুব অদ্ভুত কথা বলেছে দুরান্তি নামও শুনিনি। One is apt to laugh, for the effect is queer when a single thing differs from all the others. তখন তো লোকে হাসবে, এই পিকাসো দেখেও লোকে এখনও নিশ্চয়ই বোকা বনে যায়। ওই যে সুনীল গঙ্গোপাধ্যায় যেটা বলেছে আর কি, যে পিকাসো সমালোচকদের নিয়ে খিলুয়াড় করেছে, তাদের বোকামির সুযোগ নিয়েছে। ওয়ান ইজ, ওই সুনীল গঙ্গোপাধ্যায় ওরকম বোকার হাসিটা হাসছে আর কি। ওয়ান ইজ অ্যাপ্ট টু লাফ, ফর দ্য এফেক্ট ইজ কোয়ার হোয়েন আ সিঙ্গল থিং ডিফার্স ফ্রম অল দ্য আদার্স। এই লাফটা ভালোর ক্ষেত্রেও হতে পারে, যে ওটা কি বলে, তারিফ করার অর্থেও, হা হা করে হেসে উঠলো। দ্য সেকেন্ড পয়েন্ট টু বি মেড ইজ নো লেস অ্যারেস্টিং। দ্বিতীয় যে যুক্তি, সেটাও কম মানে গ্রিপ করবে না তোমাকে, পকড় আর কি। হ্যাঁ, সেদিন কালকে শুনছিলাম, কি বলে, পঙ্কজ ত্রিপাঠীর একটা ইন্টারভিউ দেখছিলাম, সেখানে ওকে ও ইম্প্রোভাইজ করে, ওকে পরিচালক ছেড়ে দেয় যে তুমি কিছু করো, আমি মোটামুটি স্ক্রিপ্টটা তোমায় দিয়েছি, তুমি যদি মনে করো এটা ডিফারেন্ট কিছু করবে করো। তখন যে পঙ্কজ ত্রিপাঠী করে বলে এটা কি করে করো, তখন ও একটা কথা বলেছিল খুব সুন্দর, যে বলে যদি अगर बंदा को মানে শিল্পীর, হ্যাঁ কি বলে, ক্রাফট তার পকড়মে থাকে আর কি, মোটামুটি সে কাজটা জানে, তখন সে ওখানে ইম্প্রোভাইজ করাটা তার কাছে কোনো ব্যাপার নয়। তখন আমি আমার নিজের ড্রয়িংয়ের কথা ভাবছিলাম, আমি সার্টেন ভলিউম বা কাঠামো তৈরি করি, একটা তোমার খুব মার্জিনালি এফেক্ট আছে, কিন্তু ওর মতো অতটা ক্রুড নয়। মানে আমাদের হেনরি মুর এক ধরনের কাজ করেছেন, ওগুলো কপি পেস্ট প্রায়, মানে ওই ভাগার থেকে হাড় কুড়িয়ে এনে সেই ফর্মগুলোকে করেছেন, ফলে বেশি কদাকার বা অ্যাবস্ট্রাক্ট থেকে গেছে, কিন্তু আমি ব্যাপারটাকে হারমোনাইজড করেছি। এবং আমি তো হেনরি মুরের প্রভাবটা খুবই আমার কাছে মার্জিনাল, আসল হচ্ছে পিকাসো, কিন্তু স্টিল হেনরি মুর বা তোমার আমি বড় শিল্পী নই, এমনি বলছি আর কি, আমি মানে টেকনিক্যাল দিকটা বলছি। আমি আসলে পেডাগগ, ছবি আঁকা শেখাই আর কি। হ্যাঁ, ফলে আমি বলেওছি যে সবাই আমার কাছে আঁকা শিখলে তবে লেখাটা কি বুঝতে পারবে। এখন আমি ওইটা আঁকাটা আমার নাচের মধ্যে দিয়ে প্রকট করার চেষ্টা করি। আসলে নাচও যেমন হচ্ছে একটা ফ্রেম, একটা মালারমিয়ান ফ্রেম বা একটা হোয়াইট পেজ, তাকে তুমি কীভাবে থ্রো অফ ডাইস করছো, তোমার হস্তক্ষেপের মধ্যে দিয়ে, তোমার মুদ্রা দোষ দিয়ে তুমি কীভাবে পদক্ষেপ বা পদাঘাত দিয়ে কীভাবে ওই স্পেসটাকে এক্সপ্লোর করছো। ওই আমাদের জ্যাঁ-লুক গোদারের মতো যে এই যে স্ক্রিন, সেটা থ্রব করছে, সেটা স্প্যাজমোডিক, সেটা স্পেসটা মাংসল, তার মধ্যে ওই যখন হৃদযন্ত্র অস্ত্রোপচার হয়, ওটাকে বার করে যখন ওই স্প্যাজমটা হয়, প্লাক 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 করে, ওই আমাদের দেখেছো তো মিউনিক ছবিতে ওই হৃদ শব্দটা ও ইউজ করেছিল আমাদের স্পিলবার্গ, পরে ওটা আমাদের রামুদা তো ঝাঁপার ওস্তাদ, মালটা ঝেপে দিয়েছিল সরকারে। হ্যাঁ, ওই যখন আমাদের ছুটছে, বললো শঙ্কর ভাগ বলে পড়ে গিয়ে মাল চশমাটা মাথার ওপর উঠে গেল, পুরো আমাদের শঙ্করদার কেস হয়ে গেল। হ্যাঁ, ওই শঙ্কর আর কি, মানে নায়কের, ও সব থেকেই ঝেপে দেয়, আমাদের সত্যজিৎ থেকেও ঝেপে দিয়েছে, ভালো করেছে, ওটা একটা হেরিটেজ বা জিনিয়ালজি পার্ট অফ। এবার ওই শঙ্কর যখন যাচ্ছে ওই একটা নৌকা অববাহিকার মধ্যে চলে গিয়ে বোধহয় পালাচ্ছে, তখন এটা ওই হৃদস্পন্দন হচ্ছিল, ওই হৃদস্পন্দনটাই হচ্ছে তোমার ওই জলজ্যান্ত একটা পেজটা হচ্ছে মাংসল একটা, মানে ঠিক আমাদের মতো এই
ওয়াগু বিফ খেয়েছো? ওই ওয়াগুর মতো, আমি খাইনি, আমি দেখেছি, ওটা খুব মানে ইন্টারভেনাস, ওর যে কি বলে তোমার মেয়েদের যে বিন্যাস, যার জন্য ওকে মার্বেল বলে, ওই রকম জিনিস আর কি। মানে পেজ হচ্ছে মাংসখণ্ড, সে মানে একটা কি জিসম যাকে বলে, বিজনের জিসম, রক্ত মাংস। উইথ মানে বিগ্যান দ্য ডেজ of wrath. Acha. The second point to be made is no less arresting. Never prior পেন্টিং নিয়ে যে লেখকরা লেখেন তারা খুব বড় লেখক, কারণ ভিজুয়াল জিনিসকে লেখার মধ্যে ইয়ে করা, আঞ্জাম দেওয়া নেক্সট টু ইম্পসিবল। দ্য সেকেন্ড, যেমন সঙ্গীত নিয়ে যারা লেখে, আমি ভীষণ ভালোবাসি যে আমাদের দুজন অন্তত সঙ্গীত নিয়ে মারাত্মক লেখা লিখেছেন বা ফ্যাসিনেটিং, আর ওইগুলো পড়ার পর বোঝা যায়, লেখা যায়। আমাদের বাঙালিদের তো অসংখ্য লেখা আছে, আমি তাদের কথা বলছি না, অনেকেই আছেন, এবং সেটা আমাদের বিরাট একটা ঐতিহ্য। কুমার মুখোপাধ্যায় তো বটেই, এবার হচ্ছে আসল হচ্ছে ওই আমাদের নিৎসে আর গিয়ে লিখেছে তোমার অ্যাডর্নো। অ্যাডর্নোর বেটোফেনটা পড়ছিলাম, এখন তো আমি তো এটা প্যাডে পড়ছি, প্যাডে আমার জানি না ওটা সিরিয়ালে আছে কিনা, তাহলে ওখানে চলে যাব। দ্য সেকেন্ড পয়েন্ট টু বি মেড ইজ নো লেস অ্যারেস্টিং। ওর পাকাড় খুব আছে আর কি, হ্যাঁ, ওটা খুব একটা কম পাকাড় নেই। নেভার প্রায়র টু মানে had the breach between the taste of the public and the changing types of beauty which art continually renews been so exclusively final. এই যে বিচ্ছেদ বা যেটা করলো, মানে মানের পর ব্যাপারটা একদম এক্সক্লুসিভলি ফাইনাল হয়ে গেল। এটা পিকাসোর ক্ষেত্রে আরও সাংঘাতিকভাবে হয়েছে, মানেকে এখন আর চেনা যায় না পিকাসোর পর আর কি। উইথ মানে বিগ্যান দ্য ডেজ অফ wrath of those outbursts of scorn and derision with which ever since the public has greeted each successive rejuvenation of beauty. Others before him had roused indignation. The relative unity of classical taste had been all but shattered by romanticism, with Delacroix, Courbet and even Ingres, for that lay in wait for Ingres for all his classicism, had set the public laughing, but the laughter that lay in wait for Olympia was something unprecedented. Here was the first masterpiece before which the crowd fairly lost all control of itself. এটা খুব কমপ্লিকেটেড জায়গা, এটা আর আলোচনা করছি না, মানে এটা পোস্টপন থাক। এবার আরেকটা কঠিন বই পড়ছি, সেটা মারাত্মক। ও আসুক, আমি টিপে রেখেছি, ও আসবে যখন, মানে এই সিচুয়েশান আর কি, এইটা টিপে রেখেছি, ও আসতে টাইম নিচ্ছে আর কি। দুষ্টু ছেলে, এই এসছে। হ্যাঁ, সিস্টেম তো এগুলো ইয়ে করতে হয়। আমাদের কার্ল লোইথ, সাংঘাতিক ব্যাপার। Nietzsche's philosophy is neither a unified closed system nor a variety of disintegrating aphorisms. এই যে টাইটেল, যে চ্যাপ্টারটা, ফার্স্ট চ্যাপ্টারটা, এটা আমার প্রিয়তম একটা বিষয় আর কি। এটা নিয়ে কেউ লিখেছে আমার মনেও ছিল না, সব ন্যাশনাল লাইব্রেরিতে আগে দেখেছিলাম বইগুলো, চোখ বুলিয়েছিলাম। নিটসেস ফিলোসফি আর সিস্টেম ইন অ্যাফোরিজম। অ্যাফোরিজম আর সিস্টেমের মধ্যে একটা অন্তর্গত বৈরিতা বা ইনকম্প্যাটিবিলিটি আছে। মানে আসলে আমাদের ইয়ে যে ভালো মোস্ট সিস্টেমেটিক অফ দ্য ট্রিটিজ কান্টের পর ওই আমাদের হেগেলের ওই ফেনোমেনোলজি অফ স্পিরিট, সেটাও 808টা তোমার ইয়ে দিয়ে তৈরি, অ্যাফোরিস্টিক প্রপোজিশন দিয়ে তৈরি, কিন্তু ওটা অনেক সময় টানা পড়া হয়, প্রায় প্যারাগ্রাফগুলোকে অনেকে নাম্বার নিউমেরিক্যালি ক্রোনোলজিক্যাল করে, ফলে ওখানে সংখ্যা দিয়েও ব্যাপারটা করলে বোঝা যায় ওগুলো অ্যাফোরিস্টিক, কিন্তু তার একটা এত ইন্টিমেট ধারাবাহিকতা আছে যে সংখ্যাগুলোকে অপসারণ করা যায়। নিৎসের ক্ষেত্রে সেটা নেই, কারণ হচ্ছে নিৎসে
কাছাকাছি বিষয় নিয়ে লিখলেও অ্যাফোরিস্টিক ডিফারেন্স, প্রত্যেকটা নিজস্ব স্বকীয়তা থাকে, কিন্তু অ্যাফোরিস্টিক লেখা লিখে সিস্টেম, এটা ইনভিজিবল সিস্টেম বা এডিফিস তৈরি করা যায়, এটা প্রায় ভাবা যায় না। কিন্তু যেটা আমি বলতে চাইছি, কার্ল লোইথকে হাইডেগারের চাইল্ড বলা হয়, কিন্তু এবং হাইডেগারের থেকে সে দূরেও চলে গেছিলো। আর সেই জু ছিল তো, ইহুদি বিরোধী বা একটা জায়গায় ছিল। আমাদের যদি ওটা এখন আসবে না হয়তো, ওই হাইডেগার অ্যান্ড দ্য জিউস বলে একটা বই আছে আমাদের লিওতারের, এটা অসম্ভব ফ্যাসিনেটিং। যদিও আমি একটু দেরিদাপন্থী, মানে হাইডেগারকে অ্যাকিউজ করার তুলনায়, কিন্তু ও যে জায়গা থেকে করেছে সেটা খুবই ফিলোজফিক্যাল, ঠিক পলিটিক্যাল নয়, মানে অ্যালিগেশন নয়, ফিলোজফিক্যাল অ্যালিগেশন। কারণ হচ্ছে যে ওই যে একটা তোমার এত বড় হাদসা হলো, মানে অ্যানিহিলেট করে দেওয়ার যে পরিকল্পনা, যে জিউদের বা ইহুদিদের পুরো ধ্বংস করে দেওয়া, সেই ধ্বংস করে দেওয়া আসলে হাইডেগারের মূল প্রপোজিশন ছিল মেমোরিকে রিঅ্যাড্রেস করা। বলছে তুমি এই অ্যাকচুয়াল স্মৃতিটাই ভুলে গেলে, সেটাই অস্বীকার করলে, সেটা সম্পর্কে পিকিউলিয়ার নীরবতা, এটা নিয়ে তো লাকো লাওয়াতের আরও বেশি ভায়োলেন্টলি হয়তো ডিল করেছেন, কিন্তু আমাদের লিওতারের ব্যাপারটা আরও ফ্যাসিনেটিং। মানে আমি যেহেতু একটু হাইডেগার ফ্যানাটিক, ফলে হাইডেগারের ওই ব্যাপারটা নিয়ে, নীরবতা নিয়ে, কারণ প্রত্যেক মানুষের মজবুরি থাকে, সে কিছু না কিছু বিষয়ে কমপ্লিটলি সাইলেন্সের জায়গায় চলে যায়। আমাদের রুশো যেটা বলেছিলেন, যে আমি যদি একটা কথাও গোপন করে যাই তাহলে পুরো এডিফিসটা ধসে যাবে। হ্যাঁ, ওই একটা সিঙ্গেল গোপনীয়তার জন্য। কিন্তু আমরা বলে যে ওস্তাদরা তার কিছু সিক্রেট কবরে নিয়ে যায়, ফলে এইটা একটা বিতর্কের জায়গা। কিন্তু আমাদের লিওতারের বইটা কখনো পেলে পড়ো, ও টেরিফিক। ও হাইডেগারকে অ্যাকিউজ করছে, এটা দ্বিতীয়ত। আসলে হচ্ছে গোটা ডিসকোর্সটা বা গোটা অপারেশন বা হিস্ট্রিটা ও যেভাবে রিইন্টারপ্রেট করছে ফিলোজফিক্যালি, সেটা আমাদের সবার পক্ষে শিক্ষণীয়। ফলে এটা আমাদের নিৎসে সংক্রান্ত লেখায় আমাদের কার্ল লোইথ, পড়েছো কিনা জানি না, ওর লেখা জোগাড় করে পড়ো। নিৎসেস ফিলোসফি ইজ নাইদার আ ইউনিফাইড ক্লোজড সিস্টেম নর আ, এটা সবই হেগেলের প্রেক্ষিতে এগেনস্টে এটা প্রজেক্ট করতে পারো ইনভিজিবলি। নিৎসেস ফিলোসফি ইজ নাইদার আ ইউনিফাইড ক্লোজড সিস্টেম নর আ ভ্যারাইটি অফ ডিসইন্টিগ্রেটিং অ্যাফোরিজমস। আসলে ও অ্যাফোরিজমগুলোর ভেতরের খুব অন্তর্গত একটা সাজুজ্যের চেহারা নিচ্ছে, বাট র্যাদার আ সিস্টেম ইন অ্যাফোরিজমস। What is peculiar about the philosophic form of these aphorisms characterizes their content as well. The systematic character of Nietzsche's philosophy results from the specific way in which Nietzsche sets about, persists in, and carries out the philosophical experiment is. The aphoristic character results from the experimenting as such. এই লোকটা খুব পরীক্ষা নিরীক্ষা, আমাদের পিকাসোর মতো ধ্বংসাত্মক আর কি। হ্যাঁ, প্রত্যেকটা নেক্সট ক্যানভাসে, নেক্সট অ্যাফোরিজমে সে পুরো বানচাল করে দেবে তোমার গল্পটা। নিজের তৈরি গল্পটাই, নিজের তৈরি এডিফিসটাই ও বানচাল বা বিধ্বস্ত করে দেবে। The single meaning of Nietzsche's multiple metamorphoses must be understood in terms of the fundamentally experimental character of his philosophizing. Nietzsche once characterized the whole modern age as an age of experiments. এর থেকে ভালো কথা কিছু হয় না। মানে তুমি এমন যুগে জন্মেছো, তোমাকে এক্সপেরিমেন্ট করতে হবে, টেরিফিক এক্সপেরিমেন্টালিস্ট হতে হবে তোমাকে। ফর হিম, এটা কোনো বোঝা নয়, কিন্তু এটা সবচেয়ে বড়, এটা ফ্রিডম। ফর হিম this characterization applies not only to future breeding experiments of a biological sort, rather whole sections of the earth can dedicate themselves to conscious experimenting. Historically, he was speaking of the great discoverers and experimenters of the Renaissance, daring and attempting spirits like Leonardo da Vinci and Columbus, to whom he often compared himself.
just as Kant compared himself to Copernicus. In the same sense, Nietzsche named the new philosophers to attempters who test themselves to the point of uncertainty in order to see how far one gets therewith, like the skipper of an unknown sea. এইটা লিওতারের আরেকটা লেখা একটু দেখছি। As you know, philosophers are in the habit of starting their courses with an examination of the question, what is philosophy? Every year in all the institutions where it is taught as an established subject, আসলে ফিলোসফি বিষয়টাকে প্রতিষ্ঠিত বিষয় হিসেবে দাবি করা যায় না, সেটা অলওয়েজ অলরেডি সেট ইন মোশন, আনসার্টেনিটির মধ্যে যে ধাবমান আর কি। এভরি ইয়ার ইন অল দ্য ইনস্টিটিউশনস হোয়ার ইট ইজ টট অ্যাজ অ্যান এস্টাবলিশড সাবজেক্ট, দ্য পিপল রেসপন্সিবল ফর ফিলোসফি আস্ক দেমসেলভস, ওয়েল হোয়ার ইজ ইট? এটা কোথায়? ফিলোসফি কোথায় গেল? ওকে খুঁজে পাওয়া যাচ্ছে না। হোয়াট কাইন্ড অফ থিং ইজ ইট? ওটা কি ধরনের বস্তু? ওই যে ছোট লোকরা বলে না যে ওটা মাথায় দেয় না, গায়ে মাখে না খায়, ওরকম। ওয়েল হোয়ার ইজ ইট? হোয়াট কাইন্ড অফ থিং ইজ ইট? অ্যামাং দ্য ক্লাস অফ অ্যাক্টেমাক, এটা একটা ফরাসি পরিভাষা, ওটা আমি ঠিক জানি না, ওটা মনে হয় কোনো এক ধরনের বুজরুক টাইপের কোনো কিছু হবে। ফ্রয়েড ইনক্লুডস নট বিইং এবল টু পুট ইউর হ্যান্ডস অন সামথিং দ্যাট ইউ নো ইউ হ্যাভ পুট অ্যাওয়ে সামওয়্যার। দ্য ওপেনিং লেকচার অফ ফিলোসফার্স, আ লেকচার দে গিভ এগেইন অ্যান্ড এগেইন, is just like an actemake. Philosophy misses itself. La philosophie so mak elle-même, মানে নিজেকেই সে হারিয়ে ফেলেছে, রুমাল চোরের গল্প আর কি। It is out of order. We set off to look for it from scratch. আবার নিজে ওই একদম ক্যানভাসে নতুন করে খনন বা স্ক্র্যাচ বা আঁচড় কেটে ব্যাপারটার নতুন অবয়ব খোঁজা আর কি, অবয়ব বা স্বরূপ উদ্ঘাটন বা তল্লাশ। উই আর ফর এভার ফরগেটিং ইট, একদম হাইডেগেরিয়ান টোনে বলছেন। আমরা চিরকাল একদম বিইং অ্যান্ড টাইমের শুরুতেই হচ্ছে আমরা আসল জিনিসটাই ফরগেট করে গেছি। ফরগেটিং হোয়ার ইট ইজ, ইট অ্যাপিয়ার্স, ইট ডিসঅ্যাপিয়ার্স। এটা একটু দেখা দেয় কিন্তু ধরা দেয় না আর কি। কিছুদিন মনে মনে শ্যামের পীড়িত রাগ গোপনে হয়ে যায়। ইট অ্যাপিয়ার্স অ্যান্ড ইট ডিসঅ্যাপিয়ার্স, ইট কনসিলস ইটসেলফ অ্যান্ড অ্যাক্ট মাকে টু is the concealment of an object or a situation from consciousness, an interruption in the weft of everyday life, a discontinuity. When we ask ourselves not what is philosophy, but why philosophize, we are emphasizing how discontinuous with itself philosophy is, how it is possible for philosophy to be absent.